আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? হাইকোর্টে যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপনা করছো চ্যানেল মানিক কে? চ্যানেল ইটা বালা নাই সুযোগ পাই বাদে মানিক বাইরে তোমরা ওলাখান বান্দিয়া বাদে গলার মধ্যে ধরে কইবা মানিক কিয়া তাই ফাওয়া সম্পর্কে তোমরা আইডিয়া শুনি বুঝছো নাই নি হইরাম তাই যাওয়ার সময় কিতা লইয়া যাইতে হইছিল আর কত টাকা দিয়া চুক্তি করছিল খুনানো যাওয়ার তাইনের চিন্তায় আছিল পুরা ঘটনা হুন ভাই আগে মানে গতকাল রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। কি অবস্থায় তাকে আটক করা হয়েছে তার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটা ভিডিওতে অবশ্য দেখা যায় তিনি সম্ভবত ভারতের কোনো একটা জঙ্গলে কলাপাতার উপরে শুয়ে আছেন এবং কেউ তার ভিডিও ধারণ করছে এবং তার সাথে কথা বলছে। এ থেকে আমরা বুঝতে পারি তিনি সম্ভবত ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি। ফলে তিনি বাংলাদেশে ফেরত এসেছিলেন এবং আবারও তিনি সম্ভবত ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। এই অবস্থায় তিনি আটক হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, রাষ্ট্রপতি মানিক মিয়াকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার নয়, এমন জায়গায় তাকে পাওয়া গিয়েছে আপনারা জানলেও অবাক হয়ে যাবেন এবং খুবই চমৎকারভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে ডক্টর ইউনূস কিন্তু বলেছে সেনাবাহিনীদেরকে তাকে ফাঁসিতে দেওয়া হবে। সে অনেক মানুষের প্রাণ নিয়ে খেলেছে এবং অনেক মানুষের মান সম্মান নিয়ে খেলেছে, এমন তথ্যও কিন্তু এসেছে আমাদের কাছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তাহলে চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মূল স্ক্রিন থেকে একের পর এক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। কি অবস্থায় তাকে আটক করা হয়েছে তার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটা ভিডিওতে অবশ্য দেখা যায় তিনি সম্ভবত ভারতের কোনো একটা জঙ্গলে কলাপাতার উপরে শুয়ে আছেন এবং কেউ তার ভিডিও ধারণ করছে এবং তার সাথে কথা বলছে। এ থেকে আমরা বুঝতে পারি তিনি সম্ভবত ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি। ফলে তিনি বাংলাদেশে ফেরত এসেছিলেন এবং আবারও তিনি সম্ভবত ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। এই অবস্থায় তিনি আটক হয়েছেন বিজিবির হাতে। বিজিবির হাতে আটক হবার পর বিজিবির কর্মকর্তারা তার সাথে কথা বলেছেন এবং বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তিনি তার উত্তর দিয়েছেন। সেখান থেকে আমরা জানতে পেরেছি 15,000 টাকায় তিনি দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এর মধ্যে দুজন ছোকরা, তার ভাষায় শামসুদ্দিন চৌধুরী মানিকের ভাষায় দুজন ছোকরা তাকে ধরে ফেলেছিল এবং তাকে মারধর করে তার কাছ থেকে 70 থেকে 80 লাখ টাকা কেড়ে নিয়ে গেছে। অবশ্য তাকে যখন আটক করা হয় তখনও তার কাছে 40,000 টাকা পাওয়া গেছে এবং এর সাথে দুটো পাসপোর্ট, একটা বাংলাদেশি আর একটা ব্রিটিশ পাসপোর্ট। তিনি জানিয়েছেন প্রশাসনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। একদিন আগেই অবশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সম্ভবত তিনি সেই ভয়েই, গ্রেফতার হবার ভয়ে তিনি ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। যে অবস্থায় মানুষটাকে গ্রেফতার করা হয়েছে আমরা তার ছবি এবং ভিডিও নিশ্চয়ই দেখেছি। একজন মানুষ যদি না জানে এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কিভাবে মানুষের সাথে পশুর মতো আচরণ করেছে, কিভাবে তার নামের সামনে বিচারপতি না বললে টকশোতে সে তার সহ আলোচককে মারতে এসেছে, কিভাবে একটা টকশোর সঞ্চালককে সে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে, কিভাবে অন এয়ারে সে দুর্ব্যবহার করেছে একজন মহিলা সঞ্চালকের সাথে, এবং অফ এয়ারে যেটা হয়েছে সেটা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমরা দেখেছি সেখানে কি পরিমাণ দুর্ব্যবহার সে চ্যানেল আইয়ের সেই টকশোর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে করেছিলেন। এগুলো যদি একজন মানুষ না জানে তাহলে তার যে পরিণতি দেখে যে কেউ কষ্ট পেতে পারে। কিন্তু আমি মনে করি তার এই ছবিগুলো টাঙিয়ে রাখা উচিত, সারা দেশে টাঙিয়ে রাখা উচিত, সরকারিভাবে টাঙিয়ে রাখা উচিত। প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার ছবির জায়গায় বিচারপতি মানিকের, বিচারপতি শুনতে তিনি পছন্দ করেন এই কারণে বিচারপতি বলছি, বিচারপতি মানিকের এই ছবি টাঙিয়ে রাখা উচিত প্রত্যেকটা সরকারি দপ্তর, গণমাধ্যমের বিভিন্ন অফিস, পত্রিকা অফিস থেকে শুরু করে যেসব জায়গায় স্বৈরাচারের দালালি হতে পারে সেই জায়গাগুলোতে পরিণতিটা দেখার জন্য তার স্ট্যাচু তৈরি করা যেতে পারে। রাস্তার মোড়ে মোড়ে তার এই ছবি, এখন যে ছবিটা এসছে আমাদের সামনে, পালিয়ে যাবার সময় তিনি যে আটক হয়েছেন তারপরে যে ছবিটা আমরা দেখেছি, কিংবা ভারতের জঙ্গলে তিনি যে শুয়ে আছেন কলাপাতার উপরে, সেই যে ছবিটা আমাদের সামনে এসেছে, ওই ছবিটার ভাস্কর্য বানিয়ে রাখা উচিত। পরবর্তীতে কেউ যখন স্বৈরাচার হয়ে ওঠার চিন্তা করবে তার সামনে যেন শামসুদ্দিন মানিকের এই ছবিটা ভেসে ওঠে। কেউ যখন স্বৈরাচার কিংবা সরকারের দালালি করার চেষ্টা করবে তার সামনে যেন শামসুদ্দিন মানিকের এই ছবিটা ভেসে ওঠে। এই কারণে এই ছবিটা আমাদের সামনে সবসময় রাখা দরকার। আমি বলি সব সরকারি অফিসে শামসুদ্দিন মানিকের এই ছবি টাঙিয়ে রাখা দরকার। সকল কর্মকর্তা কর্মচারীরা যেন এই ছবিটা দেখে।
স্বৈরাচারের দালাল হয়ে ওঠার যে সকল ইনস্টিটিউশনগুলো আছে প্রত্যেকটা জায়গায় যেন শামসুদ্দিন মানিকের এই ছবিটা থাকে। আর নতুন করে কোনো স্বৈরাচার যদি শেখ হাসিনার মতো দানব হয়ে ওঠার চিন্তাও করে কিংবা ন্যূনতম স্বৈরাচারী আচরণ করার চিন্তা করে, সে যেন একবার শামসুদ্দিন মানিক চৌধুরীর এই ছবিটা তার মাথায় নিয়ে আসে এবং তার পরিণতির কথাটা চিন্তা করে। আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি নিজেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পরিচয় দিতে বেশি পছন্দ করেন, তিনি ভবিষ্যতে স্বৈরাচার এবং তাদের দালাল হয়ে ওঠার চেষ্টা যারা করবেন তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারা গণমাধ্যমে উঠে এসেছে সেগুলো নিশ্চয়ই ইতিমধ্যে আমরা দেখেছি। এর আগেও উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে তিনি যে আচরণ করেছিলেন টকশোর মূল অনুষ্ঠানের বাইরে, সেই ভিডিওগুলো আমি আজকের ভিডিওর সাথে সংযুক্ত করে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো আগেই দেখেছেন, নতুন করে আবারও দেখে নিতে পারেন সেই শামসুদ্দিন চৌধুরী মানিকের আজকের এই পরিণতি কিভাবে হলো। আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমি ফালতু লোক 2 টাকা একজন, ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? ইটা বালা নাই সুযোগ পাইয়া বাদে মানিক বাইরে তোমরা ওলাহান বান্দিয়া বাদে গলার মধ্যে ধরিয়া কইবা মানিক্যা তাই ফবার সম্পর্কে তোমরা আইডিয়া আসুননি, বুঝছো নাইনি? হইরাম তাই যাওয়ার সময় খিতা লইয়া যাইতে লইছিল আর মানে কত টেকা দিয়া চুক্তিও করছিল, খুনানো যাওয়ার তাইনের চিন্তায় আছিল। ফুরা ঘটনা শুন ভাই, আগে মানিক ভাই আপনি হোক কিতা করছে সিলেটিও বলতে জকিগঞ্জ সীমান্তে বালিয়া। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিককে হাইকোর্টে যিনি কয়েকদিন আগে উপস্থাপন করছো মানিককে সেই মানিককে বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি আপনি শুনি তাইনরে দেখিয়া লাগেনি যে ও মানিক ভাই ইকুয়াল টু এই মানিক ভাই। দাড়ি লাগছে মাশাআল্লাহ, কত ভালো লাগে, ফাইন লাগে চেহারা দেখিয়া। আজ আমার মায়া লাগছে তাইনরে দেখিয়া। এর আগে যতবার দেখছি মনে হচ্ছে ডিকটেটর, আজ দেখলাম বিগ টিম রে ভাই। তো খুনানো যাইতে লইছিল। আসো এবার আমরা মেইন ঘটনাটা বলি। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর শুধুমাত্র একটা সেলুট দেয় নাই, এই জন্য একজন এসআই রে শুধুমাত্র সেলুট দেন, ওনার গাড়িটা গেছে তাও ফেস টু ফেস দেখা নাই, এই জন্য একজন এসআই রে হাইকোর্টে নিয়া সুপ্রিম কোর্টে নিয়া কানে ধরে ওটা সে বসাইছে। আইজিপি প্রতিবাদ করছে, ওনার চাকরি খাওয়া ফেলছিল সেই মানিক ভাই। এই মানিক ভাই ভয়, এখনকার প্রশাসনের প্রতি ভয়। তো অলরেডি জানেন যে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছে আমাদের কালামানিক ভাই ওরফে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11টা 20 মিনিটে তাকে আটক করা হয়। তো কি পাওয়া গেল? পালিয়ে যাওয়ার সময় 15,000 টাকায় চুক্তি হয়েছিল সীমান্ত পার করে দিবে। তুমি এত টাকা ওলা মানুষ, তুমি মনে করলা যে এটা 15,000 টাকা দিয়ে গীতা করতে হয়, টাকার পরিমাণ বাড়ান দরকার আসলো, টাকা গীতা খবর লইয়া যাবেন মানিক ভাই। আচ্ছা, সাথে কি ছিল? পালিয়ে যাওয়ার সময় নগদ 60 থেকে 70 লক্ষ টাকা, তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট। আপনারা সকলে জানেন যে বিচারপতি সাবেক এই মানিক সাহেবের, আজকে মায়া লাগছে লোকটা লাগে নামটা সুন্দর করে বলছি, তার কিন্তু যুক্তরাজ্যের পাসপোর্ট আছে। তো সেই যুক্তরাজ্যের পাসপোর্ট এবং বিভিন্ন ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা ধোঁকা দিলাইছো, তোমরা পালাওই যাও, একটা বিপদগ্রস্ত মানুষের টাকাও তোমরা মারিয়া দাও, অতটা খারাপ তোমরা খিলা হইলা। মানে ঘটনা হচ্ছে যে তার এই টাকা পয়সা হান্ডি পাতিল বা যা ছিল এটা তার এক জায়গাতে তারা কলা পাতার উপর বসাইয়া আসি বইলা সেই যে গেছে আর ফিরে আসে নাই। আর তাকে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ 40,000 টাকা জব্দ করেছে। এখন এইটা বাইরে করা দরকার যে খারাপ 60-70 লাখ টাকা আসলে আসলে নি থাকতেও পারে, কারণ জানে যে আগামী কত বছর আর দেশে আসবে না, টাকা টোকানিয়া ভারত থেকে চলে যাওয়ার সুযোগ ছিল। তো একটি ভিডিও যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আমাদের বিজিবির তো সদস্যরা যারা আছেন তারাও পোংটা, এবং তিনি বলছিলেন তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ টাকা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। তো তিনি বলছেন যে এখানে নৌকলা নিয়েছে কিনা, এখানে তাকে যে নিয়ে আসছিল তারা এই টাকাটা মাইরা দিছে, আর 2-3টা ছেলে তার সাথে সব কিছু ফোন টোন যা আছে সব নিয়ে গেছে। আর 15,000 টাকা চুক্তিতে আসছিলাম, ওই টাকা তাদের দিয়েছি, কিন্তু পরে ওই 2 ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে। কোন এলাকায় মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলছেন যে ইন্ডিয়ার ভেতরে নিয়ে, মানে তিনি ইন্ডিয়ার ভেতরে গেলেন আবার কেমনে আসলেন আমরা পুরোটা নিজেরও বুঝতেছি না, যে এখানে তো কিছু তো একটা কাহিনী হয়েছে। তো কেন পালাচ্ছে? প্রশাসনের ভয়ে। তার বক্তব্য এখন পর্যন্ত তিনি কোনো জুলুম করেননি। আর দীপ্তি চৌধুরীর সাথে সে বেয়াদবির জন্য তিনি ক্ষমা চাইছেন, এমনকি তিনি বারবার গেঞ্জি উপর করে বোঝাতে চাচ্ছিলেন যে তিনি অনেকটা অসুস্থ। মানিক ভাই এমনই হয়, আপনি তো এই জাস্টিস একটা লেভেলে গত 15 বছর কাঁপাই আসছেন, বহুত মানুষের ফাঁসি দিয়েছেন, আজকে আপনার চেহারার দিকে আপনি তাকান, আজকে আপনার কেন এই দশা? কারণ বিচার বিভাগটাকে যারা নষ্ট করছে এদের মধ্যে আপনি একজন। পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, যারা তারা ফাঁসি দিয়ে দিচ্ছেন একটা টাকা পয়সা বা অবৈধ পদ পদবীর লোভে, আজকে আপনার ফাঁসি হবে না? মানে আপনার যে অবস্থানটা সেটা ফাঁসির চেয়ে কম কিবা? ক্ষমতাচ্যুত আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক। মানে একটা জিনিস বুঝতে হবে, আপনি কতটা খারাপ সেটা একটা যেমন ব্যাপার আছে, তার চাইতে হয়তো বড় ব্যাপার মানুষের আপনার সম্পর্কে পারসেপশন কি। অনেক সময় এটা হয় তুলনামূলকভাবে বেশি খারাপ মানুষের সম্পর্কে আমাদের পারসেপশন অতটা থাকে না, তুলনামূলক কম খারাপ মানুষের প্রতি আমাদের পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায়।
যারা মানিকের প্রতি আমাদের ভয়ঙ্কর নেগেটিভ পারসেপশন আছে, এবং এই ভদ্রলোক ধরা পড়েছেন গতকাল রাতে। আমরা এই নিউজ যখন দেখলাম, তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়লো, আমরা বলি না ঈদের আনন্দ, আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয়। কিন্তু এখানেও আমার কয়েকটা কথা একটু বলতে চাই, যারা মানিকের পক্ষেই। যে কথা আসছিলাম আমি আসবো, তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো। এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি, আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না, ভুল করছি, অন্যায় করছি। ওই যে বললাম পারসেপশনের ব্যাপার, ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন। এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক। যেহেতু উনি জনপরিসরে খুব একটা আসেননি, জনসমক্ষে কথা বলেননি খুব একটা, তাই খায়রুল হকের কথা আমরা অনেকে ভুলে গেছি, অনেকে জানিই না। এই লোক কি বিভৎস ক্ষতি এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই, আমরা অনেকে ভুলেও গেছি। কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে, মানে যেগুলোকে আমরা কোনো ফর্মে লিস্ট যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না, সেই রকম কথাবার্তা বলেছেন। ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে, ক্ষুব্ধতা আছে, বিদ্বেষও আছে। খুব অস্বাভাবিক না, থাকতেও পারে। আমি শুধু এখনকার কথা বলছি না। এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন, নানাজনকে নানাভাবে হয়রানি করেছেন। মানে উনি যখন আওয়ামী সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন, তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে, এবং আমার যতদূর মনে পড়ে জনাব তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্টও বলেছেন। মানে এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্টের মতোই মনে হয়। উনি মানুষকে অত্যাচার করে, উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান। চ্যানেল আইয়ের সেই বিখ্যাত টক শোটাতে আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার চাইতেও ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন, অবশ্য পরে দেখলাম উনি মনে হয় অ্যাপোলোজাইজও করেছেন এটা নিয়ে। হোয়াট এভার, যে ভাষায় আক্রমণ করেছেন ওই দিন না, অন্যান্য সময়ও তার আসলে এই চর্চা ছিল, এই চেষ্টা ছিল। সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি, এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম, ওগুলো আমাদের গায়ে লেগেছে, গায়ে লাগতো। আমি এটাও জানি, এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো, সেই সময় আমরা খেয়াল করব, যখন ইন্টারনেট অফ ছিল, টিভি টক শোতে কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি, এবং সেখানে অনিবার্যভাবেই সরকার বিরোধী তেমন কেউ যেতে পারতো না। সেই জায়গায় প্রায় সব দিন একাধিক শোতে জনাব মানিককে দেখা যেত, এবং উনি ভীষণ কঠোরভাবে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন, এবং বলা বাহুল্য উদ্ভট সব যুক্তি দিয়েছেন। যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন? কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল, একটা লাঠি ছিল, সেটা অস্ত্র, সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি। উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ঠিক আছে, সেটা তিনি করতেই পারেন, আমরা সেদিকে না যাই। এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার, স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে কাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক। মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন। এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ, ক্ষোভ, মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখা, মানুষকে অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন। একটু অফ টপিক যোগ করে দেই, তারপর আসবো কেন তার পক্ষে কথা বলছি। যারা মানিক ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, এটা আমরা জানি, এবং আমি খুব অবাক হয়ে যাই এই দেশে আপনি উচ্চ আদালতের, দেশের সর্বোচ্চ বিচার যে অঙ্গ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সেটার বিচারক হয়ে যেতে পারেন, এবং টেকনিক্যালি আপনি প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলে। আপনি এমপি হতে পারেন না, কিন্তু প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন। মানে কী সব উদ্ভট সব কাজ আমরা আমাদের সংবিধানে রেখেছি, এটা হতে পারে না। যাই হোক, তো উনি ধরা পড়লেন, ভিডিও আমাদের সামনে আসলো। একবার দেখা যায় তিনি কচু পাতা বা এরকম কিছুতে খুব কাদা মাখা হয়ে শুয়ে আছেন। আমার মনে হয় এগুলো কতগুলো লেসনও, মানে এই ভদ্রলোককে এভাবে পালাতে হচ্ছে, যেন সালমান এফ রহমানকে দাড়ি কামিয়ে চুলে রং করে কালার করে পালাতে হয়েছে। ক্ষমতার দম্ভ কোন জায়গায় চলে যেতে পারে ভবিষ্যৎ রাজনীতিবিদদের, ভবিষ্যতে যারা দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, যারা ক্ষমতার কাছাকাছি যাবেন, তাদের এই লেসনগুলো নেওয়া উচিত হবে। নেবেন কিনা ডিফারেন্ট আলোচনা, অনেক সময় নেয় না, কারণ মানুষ ক্ষমতায় যাওয়ার পর মনে করে শেখ হাসিনা তো ভুল করেছিল বলে 10 বছরে, মানে তার নির্বাচন ছাড়া 10-11 বছরের মধ্যে পতন হয়েছে, আমি এগুলো ঠিকঠাক করবো এবং আমি থেকে যাব। ভুল হবে। যাই হোক, তাকে ধরা হলো, এবং একটা জায়গায় দেখলাম আমরা তার হাত বাঁধা, তার গলায় বেঁধে, গলায় ধরে রেখে তার সাথে কথা বলছেন সম্ভবত একজন বিজিবির সদস্য। সেখানে তাকে এক ধরনের, যারা তার নাম কি, তার বাড়ি কোথায়, বিদ্রুপ করছেন, তার নামকে নিয়ে আমরা এক ধরনের বিদ্রুপ করি, সেই বিদ্রুপও তার মুখ থেকে এসছে, তার সেই টক শোটার কথা আসলো, এসব আসলো। এই আলাপচারিতা করতে করতে যেভাবে তার সাথে কথা বলা হচ্ছে, এটা মানুষ হিসেবে একজনের মানবিক মর্যাদার পরিপন্থী। আমরা একটা রাষ্ট্রে কন্ট্রাক্টটা কি, মানে খুব কেতাবি শোনাবে, অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আমি অপ্রিয় কথাগুলো বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এমনকি আওয়ামী লীগের পতনের আগ থেকে আমি ঘোষণাও করেছি, আমি বলবো। তো রাষ্ট্রের সাথে যারা মানিকেরও একটা কন্ট্রাক্ট আছে। উনি মানুষ, বর্বর মানুষ, কিন্তু মানুষ। উনি মানুষ, উনি এই রাষ্ট্রের একজন নাগরিক। শেখ হাসিনা যেমন আমাদের সবাইকে প্রজা বা
কৃতদাস হিসেবে দেখেছে, আমরা সেটা দেখতে চাই না। সো এই রাষ্ট্রের একজন নাগরিক যারা মানিক, এই রাষ্ট্রে যা যা কিছু প্রাপ্যতার এই কনস্টিটিউশনের অধীনে সব কিছুর এন্টাইটেলড তিনি। উনি অপরাধী হতে পারেন, উনি অন্যায় করতে পারেন, এবং উনি একটা ন্যায্য ট্রায়াল পাওয়ার রাইট রাখেন, ন্যায্য বিচার পাওয়ার রাইট রাখেন, এবং ওনার উপরে এমন কিছু করা কোনোভাবেই উচিত হবে না যেটা আমাদের সংবিধান, আইন কিংবা আমাদের নৈতিকতার পরিপন্থী। যারা মানিককে আমরা যেভাবে দেখলাম, তাকে এইভাবে রাখার কোনো প্রয়োজন ছিল না। তাকে যেসব মন্তব্য করা হচ্ছে, করে ভিডিও করা হচ্ছে, সেটা চড়িয়ে দেওয়া হচ্ছে, প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। উনি গ্রেফতার হয়েছেন, গ্রেফতারে আসবেন, ভ্যালিড মামলা যদি থাকে। আমি সোফার তার বিরুদ্ধে এখন পর্যন্ত অন্তত যেসব কারণে আমরা খুব ক্ষুব্ধ, সেগুলো যে খুব ভ্যালিড কোনো মামলা হতে পারে আমার আবার তা মনে হয়নি। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো চরম নৈতিকতা বিরোধী কাজ। এবং আমি আবারও বলছি, আমি একটু হালকা হয়ে একটা ভিডিও করেছিলাম যে তার মূর্তি বানিয়ে রাখা দরকার, যে কেমন হয় একটা মাফিয়া সরকারের মধ্যে থাকা একজন বিরাট, মানে ভীষণ বড় পজিশন, আপিল বিভাগের বিচারক, মানে বিরাট ব্যাপার, সেখানে যায় এবং এরপর তিনি কি করেন, কিভাবে করেন। এবং ওই যে বললাম, সরকার এজেন্সিগুলো তাকে নিতে হবে বলে সব চ্যানেলকে বলেছিল, সরকারের বয়ান জনাব মানিক দেবেন। সো দ্য গভর্নমেন্ট ডিসাইডেড যে জনাব মানিক তাদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন, যিনি তাদের ন্যারেটিভ পৌঁছে দিতে পারেন। সো এসব সব কিছুর কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটা চরিত্র জনাব মানিক। আমাদের এই যে ইতিহাসগুলো আমরা যখন লিখবো, গুরুত্বপূর্ণ একটা জায়গা জনাব মানিকেরও থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যা যা বলেছেন আমাদেরকে ক্ষুব্ধ করেছে, কিন্তু আমাদের ক্ষুব্ধ করলেই কি সব ক্রিমিনাল অফেন্স হয়ে যায়? কথার কথা, যদি কোনটা হয়ও সেটা অনুযায়ী বা তার অন্য কোনো ক্রিমিনাল অফেন্স সেটা হতে পারে। উনি যখন বিচারক ছিলেন, বাংলাদেশের বিচারকরা ভীষণ ঘুষটুসের বাণিজ্য করেছেন, অনেকে করেছেন, ওরকম যদি প্রমাণ থাকে, বা পরবর্তীতেও তিনি যেহেতু সরকারের খুব কাছের মানুষ ছিলেন, খুব কাছের মানুষদের একটা কমন ধান্দা আছে, তদবির বাণিজ্য, অর্থনীতির ভাষায় যেটাকে আমরা রেন্ট সেকিং বলি, তার সম্পদের কি পরিমাণ আছে সেটা দেখার ব্যাপার আছে। এগুলোতে আমরা যদি তার কোনো সম্পৃক্ততা পাই, সেটা নিয়ে ভ্যালিড মামলা হোক, সেই মামলা দিয়ে তার বিরুদ্ধে ট্রায়ালের ব্যবস্থা করা হোক, এবং তিনি যখন কোর্টে যাবেন, আমি ধারণা করি তাকে যখন কোর্টে উত্থাপন করা হবে, কোর্টে আমরা দেখেছি অনেকেই আক্রমণের শিকার হচ্ছেন, এবং আমি দেখছি যে সরকার ঠিকঠাক মতো চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। ফলে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। উনি কোর্টেও পূর্ণ নিরাপত্তার সাথে যেন যেতে পারেন, এবং উনি এর পরবর্তীতে একদম ফেয়ার একটা ট্রায়াল যাতে উনি পান, সেটা নিশ্চিত করতে পারতে হবে। জনাব মানিককে ধরার পর যা করা হয়েছে আমি এটাকে কন্ডেম করি, এবং এটা ভবিষ্যতে, মানে বাইরের পৃথিবীতে আমরা প্রায় একটা কথা বলি, কিন্তু কেউ কানে তুলি না আসলে, অন্য সব কিছু বাদ দিই। আমরা যদি মনে করি যে আমরা এটা করবো, এটা যুক্তি না, তারপর আমি একটু অন্তত সতর্ক হওয়ার জন্য যদি বলি, এই জিনিসগুলো সারা পৃথিবীতে শোকেসড হবে। পৃথিবীর দৃষ্টি এখন আমাদের দিকে, আমরা কি করছি না করছি, আমরা অভিযুক্তদেরকে নিয়ে কি বলছি, আওয়ামী লীগ কি করেছে, প্লিজ এই কথাটা আমরা কেউ যাতে না বলি। আমরা আওয়ামী লীগকে সরাতে চেয়েছি মানুষের সম্মান রক্ষার জন্য, মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক, আইনি অধিকার নিশ্চিত করার জন্য, মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য। দ্য ভেরি ডেফিনেশন, এই যে সাম্য, মানবিক মর্যাদা বলি, মানবিক মর্যাদা মানে হচ্ছে একটা মানুষ শুধু এ কারণে সে কতগুলো রাইটে এন্টাইটেলড হবে। সে ভয়ঙ্কর অপরাধী হতে পারে, বিরাট অপরাধী হতে পারে, ট্রায়ালে তার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু সে তার লিস্ট কতগুলো যে রাইট আছে সেগুলোতে সে এন্টাইটেলড হবে। সুতরাং পৃথিবী দেখছে, এটা আমাদের জন্য খুবই খারাপ প্রেসিডেন্স হয়ে থাকবে। আর আবারও বলি, পৃথিবী না দেখলেই বা কি, যে বেইনসাফের দেশ আওয়ামী লীগ তৈরি করেছিল, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমরা ইনসাফ কায়েম করতে চেয়েছিলাম। আমরা যেন সেই জায়গা থেকে কোনোভাবেই সরে না আসি, খুব অন্যায় হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।